নমস্কার, নন্দিনীর গল্পকথায় সবাইকে স্বাগত। শুরু করছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আ-মাটির ভেঁপুর দ্বিতীয় পর্ব। পুরো পর্বটি শোনার অনুরোধ রইল। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। পর্ব ৫, নেবুর পাতায় করম চা। বৈকালের দিকটা হঠাৎ চারিদিক অন্ধকার করিয়া কালবৈশাখীর ঝড় উঠিল। অনেকক্ষণ হইতে মেঘ মেঘ করিতেছিল, তবুও ঝড়টা যেন খুব শীঘ্র আসিয়া পড়িল। অপুদের বাড়ির সামনের বাঁশঝাড়ের বাঁশগুলা পাঁচিলের উপর হইতে ঝড়ের বেগে হাঁটিয়া ওধারে পড়াতে বাড়িটা যেন ফাঁকা ফাঁকা দেখাইতে লাগিল। ধুলা, বাঁশপাতা, কাঁঠাল পাতা, খড় চারিধার হইতে উড়িয়া তাহাদের উঠান ভরাইয়া ফেলিল। দুর্গা বাড়ির বাহির হইয়া আম কুড়াইবার জন্য দৌড়িল। অপু ও দিদির পিছু পিছু ছুটিল। দুর্গা ছুটিতে ছুটিতে বলিল, শিগগির ছোট, তুই বরং সিঁদুর কৌটো তলায় থাক, আমি যাই সোনামুখী তলায়। দৌড়ো দৌড়ো। ধুলায় চারিদিক ভরিয়া গিয়াছে। বড় বড় গাছের ডাল ঝড়ে বাকিয়া গাছ ন্যাড়া ন্যাড়া দেখাইতেছে। গাছে গাছে শো শো বো বো শব্দে বাতাস বাঁধিতেছে। বাগানের শুকনা ডাল কুটা, বাঁশের খোলা উড়িয়া পড়িতেছে। শুকনা বাঁশপাতা ছুচালো, আগাটা উঁচু দিকে তুলিয়া ঘুরিতে ঘুরিতে আকাশে উঠিতেছে। কুকসীমা গাছের শুয়ার মতো পালকওয়ালা সাদা সাদা ফুল ঝড়ের মুখে কোথা হইতে অজস্র উড়িয়া আসিতেছে। বাতাসের শব্দে কান পাতা যায় না। সোনামুখী তলায় পৌঁছিয়াই অপু মহা উৎসাহে চিৎকার করিতে করিতে লাফাইয়া এদিক ওদিক ছুটিতে লাগিল। এই যে দিদি, ওই একটা পড়ল রে দিদি, ওই আর একটা রে দিদি। চিৎকার যতটা করিতে লাগিল তাহার অনুপাতে সে আম কুড়াইতে পারিল না। ঝড় ঘোর রবে বাড়িয়া চলিয়াছে। ঝড়ের শব্দে আম পড়ার শব্দ শুনিতে পাওয়া যায় না। যদি বা শোনা যায়, ঠিক কোন জায়গা বরাবর শব্দ হইল তাহা ধরিতে পারা যায় না। দুর্গা ৮-৯টা আম কুড়াইয়া ফেলিল। অপু এতক্ষণের ছুটাছুটিতে পাইল ২টা। তাই সে খুশির সহিত দেখাইয়া বলিতে লাগিল, এই দেখ দিদি, কত বড়, দেখ ওই একটা পড়ল ওই ওদিকে। এমন সময় হই হাই শব্দে ভুবন মুখুজ্জের বাড়ির ছেলেমেয়েরা সব আম কুড়াইতে আসিতেছে শোনা গেল। সেতু চেঁচাইয়া বলিল, ও ভাই, দুগ্গাদি আর অপু কুড়োচ্ছে। দল আসিয়া সোনামুখী তলায় পৌঁছিল। সতু বলিল, আমাদের বাগানে কেন এসেছ আম কুড়ুতে? সেদিন মা বারণ করে দিয়েছে না? দেখি কতগুলো আম কুড়িয়েছ। পরে দলের দিকে চাহিয়া বলিল, সোনামুখীর কতগুলো আম কুড়িয়েছে দেখছিস টুনু? যাও আমাদের বাগান থেকে দুগ্গাদি, মাকে গিয়ে নইলে বলে দেব। রানু বলিল, কেন তাড়িয়ে দিচ্ছিস সতু? ওরাও কুড়ুক, আমরাও কুড়ুই। কুড়ুবে বই কি, ও এখানে থাকলে সব আম ওই নেবে। আমাদের বাগানে কেন আসবে ও? না, যাও দুগ্গাদি,
আমাদের তলায় থাকতে দেব না। অন্য সময় হইলে দুর্গা হয়তো এত সহজে পরাজয় স্বীকার করিত না, কিন্তু সেদিন মায়ের নিকট মার খাইয়া তাহার পুনরায় বিবাদ বাধাইবার সাহস ছিল না। তাই খুব সহজেই পরাজয় স্বীকার করিয়া লইয়া সে একটু মনমরা ভাবে বলিল, অপু, আয় রে চলে। পরে হঠাৎ মুখে কৃত্রিম উল্লাসের ভাব আনিয়া বলিল, আমরা সেই জায়গায় যাই, চল অপু, এখানে থাকতে না দিলে বয়ে গেল, বুঝলি তো? এখানকার চেয়েও বড় বড় আম তুই আমি মজা করে কুড়ুব, এখন চলে আয়। রানু বলিল, কেন ভাই, ওদের তাড়িয়ে দিলে? তুমি ভারী হিংসুক কিন্তু সতুদা। রানুর মনে দুর্গার চোখের ভরসাহারা চাহনি বড় ঘা দিল। অপু অত শত বোঝে নাই, বেড়ার বাহিরের পথে আসিয়া বলিল, কোন জায়গায় বড় বড় আম রে দিদি? পুটুদের সলতে খাগি তলায়? কোন তলায় দুর্গা তাহা ঠিক করে নাই। একটু ভাবিয়া বলিল, চল, গড়ের পুকুরের ধারের বাগানে যাবি, ওদিকে সব বড় বড় গাছ আছে, চল। গড়ের পুকুর এখান হইতে প্রায় 15 মিনিট ধরিয়া অনবরত বন বাগান অতিক্রম করিয়া তবে পৌঁছানো যায়। অনেক কালের প্রাচীন আম ও কাঁঠালের গাছ, গাছতলায় দুর্ভেদ্য জঙ্গল, দূর বলিয়া এবং জনপ্রাণীর বাসশূন্য গভীর বনের মধ্যে এসব স্থানে কেহ বড় একটা আম কুড়াইতে আসে না। কাছির মতো মোটা মোটা অনেক কালের পুরনো গুলঞ্চ লতা এ গাছে ও গাছে দুলিতেছে। বড় বড় প্রাচীন গাছের তলাকার কাটা ভরা ঘন ঝোপ জঙ্গল খুঁজিয়া তলায় পড়া আম বাহির করা সহজসাধ্য তো নয়ই। তাহার উপর আবার ঝোড়ো মেঘ এরূপ অন্ধকারের সৃষ্টি করিয়াছে যে কোথায় কি ভালো দেখা যায় না। তবুও খুঁজিতে খুঁজিতে নাছোড়বান্দা দুর্গা গোটা 8-10 আম পাইল। হঠাৎ সে বলিয়া উঠিল, ওরে অপু, বৃষ্টি এলো। সঙ্গে সঙ্গে ঝড়টা যেন খানিকক্ষণ একটু নরম হইল। ভিজে মাটির সোদা সোদা গন্ধ পাওয়া গেল এবং একটু পরেই মোটা মোটা ফোঁটায় চড়বড় করিয়া চারিদিকের গাছের পাতায় পাতায় বৃষ্টি পড়িতে শুরু করিল। আয়, আমরা এই গাছতলায় দাঁড়াই, এখানে বৃষ্টি পড়বে না? দেখিতে দেখিতে চারিদিক ধোঁয়াকার করিয়া মুষলধারে বৃষ্টি নামিল। বৃষ্টির ফোঁটা পড়িবার জোরে গাছের পাতা ছিঁড়িয়া উড়িয়া পড়িতে লাগিল। ভরপুর টাটকা ভিজা মাটির গন্ধ আসিতে লাগিল। ঝড় একটু যে নরম পড়িয়াছিল তাহাও আবার বেশ বাড়িল। দুর্গা ও অপু যে গাছতলায় দাঁড়াইয়াছিল, এমনই হয়তো হঠাৎ তথায় বৃষ্টি পড়িত না, কিন্তু পূবে হাওয়ায় জলের ঝাপটা গাছতলা ভাসাইয়া লইয়া চলিল। বাড়ি হইতে অনেক দূর আসিয়া পড়িয়াছে। অপু ভয়ের স্বরে বলিল, ও দিদি, বড্ড যে বৃষ্টি এলো। তুই আমার কাছে আয়। দুর্গা তাহাকে কাছে আনিয়া আঁচল দিয়া ঢাকিয়া কহিল, এ বৃষ্টি আর কতক্ষণ হবে? এই ধরে গেল বলে। বৃষ্টি হলো, ভালোই হলো, আমরা আবার সোনামুখী তলায় যাব এখন, কেমন তো? দুজনে
চেঁচাইয়া বলিতে লাগিল, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা, কর 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 করাত। প্রকাণ্ড বনবাগানের অন্ধকার মাথাটা যেন এদিক হইতে ওদিক পর্যন্ত চিরিয়া গেল। অপু দুর্গাকে ভয়ে জড়াইয়া ধরিয়া বলিল, ও দিদি, ভয় কি রে? রাম রাম বল। রাম 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 রাম, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা, নেবুর পাতায় করম চা। অপু ভয়ে চোখ বুজিল। দুর্গা শুষ্ক গলায় উপরের দিকে চাহিয়া দেখিল বাজ পড়িতেছে নাকি। গাছের মাথায় বনধুদুলের ফল দুলিতেছে। শীতে অপুর ঠক ঠক করিয়া দাঁতে দাঁত লাগিতেছিল। দুর্গা তাহাকে আরও কাছে টানিয়া আনিয়া শেষ আশ্রয়ের সাহসে বারবার দ্রুত আবৃত্তি করিতে লাগিল, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা, নেবুর পাতায় করম চা। ভয়ে তাহারও স্বর কাঁপিতেছিল। সন্ধ্যা হইবার বেশি বিলম্ব নাই। ঝড় বৃষ্টি খানিকক্ষণ থামিয়া গিয়াছে। সর্বজয়া বাহির দরজায় দাঁড়াইয়া আছে। পথে জমিয়া জমিয়া যাওয়া বৃষ্টির জলের উপর ছপ ছপ শব্দ করিতে করিতে রাজকৃষ্ণ পালিতের মেয়ে আশালতা পুকুর ঘাটে যাইতেছিল। সর্বজয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, দুর্গার অপুকে দেখেছিস ওদিকে? আশালতা বলিল, না খুড়িমা, দেখিনি তো, কোথায় গিয়েছে? হাসিয়া বলিল, কি ব্যাং ডাকানি জল হয়ে গেল খুড়িমা। সেই ঝড়ের আগে দুজন বেরিয়েছে আম কুড়োতে যাই বলে, আর ফেরেনি। এই ঝড় বৃষ্টি গেল, সন্ধে হলো। ও মা, কোথায় গেল তবে? সর্বজয়া উদ্বিগ্ন মনে বাড়ির মধ্যে ফিরিয়া আসিল। কি করিবে ভাবিতেছে। এমন সময় খিড়কি দরজা ঠেলিয়া আপাতমস্তক সিক্ত অবস্থায় দুর্গা আগে আগে, একটা ঝুনা নারিকেল হাতে, ও পিছনে পিছনে অপু একটা নারিকেলের বাগলো টানিয়া লইয়া বাড়ি ঢুকিল। সর্বজয়া তাড়াতাড়ি ছেলে মেয়ের কাছে গিয়া বলিল, ও মা, আমার কি হবে? ভিজে যে সব একেবারে পান্ত ভাত হইছিস। কোথায় ছিলি বৃষ্টির সময়? ছেলেকে কাছে আনিয়া মাথায় হাত দিয়া বলিল, ও মা, মাথাটা যে ভিজে একেবারে জুবড়ি। পরে আহ্লাদের সহিত বলিল, নারকোল কোথায় পেলি রে দুর্গা? অপু ও দুর্গা দুজনে চাপা কণ্ঠে বলিল, চুপ চুপ মা, শেঠ জেঠিমা বাগানে যাচ্ছে, এই গেল। ওদের বাগানের বেড়ার ধারে দিকে যে নারকোল গাছটা, ওর তলায় পড়েছিল। আমরাও বেরুচ্ছি, শেঠ জেঠিমাও ঢুকলো। দুর্গা বলিল, অপুকে তো ঠিক দেখেছে, আমাকেও বোধ হয় দেখেছে। পরে সে উৎসাহের সঙ্গে অথচ চাপা সুরে বলিতে লাগিল, একেবারে গাছের গোড়ায় পড়েছিল মা। আগে আমি টের পাইনি। সোনামুখীর তলায় যদি আম পড়ে থাকে, তাই দেখতে গিয়ে দেখি বাগলোটা পড়ে রয়েছে। অপুকে বললাম, অপু, বাগলোটা নে, মার ঝাঁটার কষ্ট ঝাঁটা হবে। তারপরেই দেখি হস্তস্থিত নারিকেলটার দিকে উজ্জ্বল মুখে চাহিয়া বলিল, বেশ বড়,
না মা। অপু হাত নাড়িয়া খুশির সুরে বলিল, আমি অমনি বাগলোটা নিয়ে ছুট। সর্বজয়া বলিল, বেশ, বড় দোমালা নারকোলটা, ছেচতলায় রেখে দে, জল দিয়ে নেব। আয়, সব কাপড় ছাড়িয়ে দিই আগে, পায়ে জল দিয়ে রোয়াকে ওঠ সব। খানিক পরে সর্বজয়া কুয়ার জল তুলিতে ভুবন মুখুজ্জের বাড়ি গেল। ভুবন মুখুজ্জের খিড়কি দোর পর্যন্ত যাইতেই সে শুনিল শেষ ঠাকরুন বাড়ির মধ্যে চিৎকার করিয়া বাড়ি মাথায় করিতেছেন। এক মুঠা টাকা খরচ করে তবে বাগান নেওয়া, মাগনা তো নয়। তার তৃণগাছটা যদি হা ঘরেদের জন্যে ঘরে ঢোকবার জো আছে। ভাবলাম বৃষ্টি থেমেছে, যাই একবার বাগানটা গিয়ে দেখে আসি। এই এত বড় নারকোলটা কুড়িয়ে নিয়ে একেবারে দূর দূর করে দৌড়। এত শত্রুতা যেন ভগবান সহ্যি না করেন। উচ্ছন্ন যাক, এই ভর সন্ধে বেলা বলছি, আর যেন নারকোল খেতে না হয়। সর্বজয়া খিড়কির বাহিরে কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল। ছেলে মেয়ের কচিমুখ মনে করিয়া সে ভাবিল, যদি গালাগাল ওদের লাগে। বাবা, যে লোক, তাতে বিষ আছে, কি করি? কথাটা ভাবিতেই তাহার গা শিহরিয়া উঠিয়া সর্বশরীর যেন অবশ হইয়া গেল। সে আর মুখুজ্জে বাড়ি ঢুকিল না। ভয়ে ভয়ে জল তুলিবার ছোট্ট বালতিটা ও ঘড়া কাকে লইয়া বাড়ির দিকে ফিরিল। পথে আসিতে আসিতে ভাবিল, যদি নারকোলটা ওদের ফেরত দিই তাহলে কি গাল লাগবে? তা কেন লাগবে? যার জিনিস তো ফেরত দেওয়া হলো, তা কখনো লাগে? বাড়িতে পা দিয়াই মেয়েকে বলিল, দুগ্গা, নারকোলটা সতুদের বাড়ি দিয়ে আয় গিয়ে। অপু ও দুর্গা অবাক হইয়া মায়ের মুখের দিকে চাহিয়া রহিল। দুর্গা বলিল, এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি দিয়ে আয়। ওদের খিড়কির দোর খোলা আছে, চট করে যা। বলে আয়, আমরা কুড়িয়ে পেয়েছিলাম, এই নাও দিয়ে গেলাম। অপু একটু দাঁড়াবে না মা? বড্ড অন্ধকার হয়েছে। অপু, চল আমার সঙ্গে। ছেলে মেয়ে চলিয়া গেলে সর্বজয়া তুলসী তলায় প্রদীপ দিতে দিতে গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া বলিল, ঠাকুর, নারকোল ওরা শত্রুতা করে কুড়োতে যায়নি, সে তো তুমি জানো। এগাল যেন ওদের না লাগে, দোহাই ঠাকুর। ওদের তুমি বাঁচিয়ে বতিয়ে রেখো ঠাকুর। ওদের তুমি মঙ্গল করো। তুমি ওদের মুখের দিকে চেয়েও, দোহাই ঠাকুর। পর্ব ৬। গুরুমশাই। গ্রামের প্রসন্ন গুরুমহাশয় বাড়িতে একখানা মুদির দোকান করিতেন এবং দোকানেরই পাশে তাহার পাঠশালা ছিল। বেদ ছাড়া পাঠশালায় শিক্ষাদানের বিশেষ উপকরণ বাহুল্য ছিল না। পৌষ মাসের দিন অপু সকালে লেপ মুড়ি দিয়া রৌদ্র উঠিবার অপেক্ষায় বিছানায় শুইয়াছিল। মা আসিয়া ডাকিল, অপু, ওঠো শিগগির করে, আজ তুমি যে পাঠশালায় পড়তে যাবে। কেমন সব বই আনা হবে তোমার জন্যে, সেলেট। হ্যাঁ, ওঠো, মুখ ধুয়ে নাও। উনি তোমায় সঙ্গে করে নিয়ে পাঠশালায় দিয়ে আসবেন। পাঠশালার নাম শুনিয়া অপু চোখ দুটি তুলিয়া অবিশ্বাসের দৃষ্টিতে মার মুখের দিকে চাহিয়া রহিল।
তাহার ধারণা ছিল যে যাহারা দুষ্ট ছেলে, মার কথা শোনে না, ভাই বোনদের সঙ্গে মারামারি করে, তাহাদেরই শুধু পাঠশালায় পাঠানো হইয়া থাকে। কিন্তু সে তো কোনোদিন ওরূপ করে না, তবে কেন পাঠশালায় যাইবে? খানিক পরে সর্বজয়া পুনরায় আসিয়া বলিল, ওঠো অপু, মুখ ধুয়ে নাও, তোমায় অনেক করে মুড়ি বেঁধে দেব এখন। পাঠশালায় বসে বসে খেও এখন, ওঠো লক্ষ্মী মানিক। মায়ের কথার উত্তরে সে অবিশ্বাসের সুরে বলিল, ইহ। পরে সে মায়ের দিকে চাহিয়া জিভ বাহির করিয়া চোখ বুজিয়া এক প্রকার মুখভঙ্গি করিয়া রহিল। উঠিবার কোনো লক্ষণ দেখাইল না। কিন্তু অবশেষে বাবা আসিয়া পড়াতে অপুর বেশি জারি জুড়ি খাটিল না, যাইতে হইল। মার প্রতি অভিমানে তাহার চোখে জল আসিতেছিল। খাবার বাঁধিয়া দিবার সময় বলিল, আমি কখনো আর বাড়ি আসছি নে, দেখো। ষাট ষাট, বাড়ি আসবি নাকি? ও কথা বলতে নেই, ছি। পরে তাহার চিবুকে হাত দিয়া চুমু খাইয়া বলিল, খুব বিদ্যে হোক, ভালো করে লেখাপড়া শিখো, তখন দেখবে তুমি কত বড় চাকরি করবে, কত টাকা হবে তোমার, কোনো ভয় নেই। ওগো, তুমি গুরুমশাইকে বলে দিও যেন ওকে কিছু না বলে। পাঠশালায় পৌঁছাইয়া দিয়া হরিহর বলিল, ছুটির সময় আমি আবার এসে তোকে বাড়ি নিয়ে যাব অপু, বসে বসে লেখো, গুরুমশাইয়ের কথা শোনো, দুষ্টুমি করো না যেন। খানিকটা পরে পিছন ফিরিয়া অপু চাহিয়া দেখিল, বাবা ক্রমে পথের বাঁকে অদৃশ্য হইয়া গেল। অকুল সমুদ্র। সে অনেকক্ষণ মুখ নিচু করিয়া বসিয়া রহিল। পরে ভয়ে মুখ তুলিয়া চাহিয়া দেখিল, গুরু মহাশয় দোকানের মাচায় বসিয়া দাড়িতে সৈন্ধব লবণ ওজন করিয়া কাহাকে দিতেছেন। কয়েকটি বড় বড় ছেলে আপন আপন চাটাইয়ে বসিয়া নানারূপ কুশর করিয়া কি পড়িতেছে ও ভয়ানক দুলিতেছে। তাহার অপেক্ষা আর একটু ছোট একটি ছেলে দেয়ালে ঠেস দিয়া আপন মনে পাততাড়ির তালপাতা মুখে পুড়িয়া চিবাইতেছে। আরেকটি বড় ছেলে, তাহার গালে একটা বড় আঁচিল, সে দোকানের মাচার নিচে চাহিয়া কি লক্ষ্য করিতেছে। তাহার সামনে দুজন ছেলে বসিয়া স্লেটে একটা ঘর আঁকিয়া কি করিতেছিল। একজন চুপি চুপি বলিতেছিল, আমি এই ঢেড়া দিলাম। অন্য ছেলেটি বলিতেছিল, এই আমার গোল্লা। সঙ্গে সঙ্গে তাহার স্লেটে আঁক পড়িতেছিল। ও মাঝে মাঝে আর চোখে বিক্রয়রত গুরু মহাশয়ের দিকে চাহিয়া দেখিতেছিল। অপু নিজের স্লেটে বড় বড় করিয়া বানান লিখিতে লাগিল। কতক্ষণ পরে ঠিক জানা যায় না, গুরু মহাশয় হঠাৎ বলিলেন, এই ফনে স্লেটে ওসব কি হচ্ছে রে? সম্মুখের সেই ছেলে দুটি অমনি স্লেটখানা চাপা দিয়া ফেলিল। কিন্তু গুরু মহাশয়ের সেন দৃষ্টি এড়ানো বড় শক্ত। তিনি বলিলেন, এই সতে ফনের স্লেটটা নিয়ে আয় তো। তাহার মুখের কথা শেষ হইতে না হইতে বড় আঁচিলওয়ালা ছেলেটা ছো মারিয়া স্লেটখানা উঠাইয়া লইয়া গিয়া দোকানের মাচার উপর হাজির করিল। এসব কি খেলা হচ্ছে ছেলেটে? সতে
ধরে নিয়ে আয় তো দুজনকে, কান ধরে নিয়ে আয়। যেভাবে বড় ছেলেটা ছো মারিয়া স্লেট লইয়া গেল এবং যেভাবে বিপন্ন মুখে সামনের ছেলে দুটি পায়ে পায়ে গুরু মহাশয়ের কাছে যাইতেছিল, তাহাতে হঠাৎ অপুর বড় হাসি পাইল। সে ফিক করিয়া হাসিয়া ফেলিল। পরে খানিকটা হাসি চাপিয়া রাখিয়া আবার ফিক ফিক করিয়া হাসিয়া উঠিল। গুরু মহাশয় বলিলেন, হাসে কে রে? হাসছ কেন খোকা? এটা কি নাট্যশালা? এটা নাট্যশালা নাকি? নাট্যশালা কি অপু তাহা বুঝিতে পারিল না, কিন্তু ভয়ে তাহার মুখ শুকাইয়া গেল। সতে, একখানা থান ইট নিয়ে এসো তো তেঁতুলতলা থেকে, বেশ বড় দেখে। অপু ভয়ে আড়ষ্ট হইয়া উঠিল। তাহার গলা পর্যন্ত কাঠ হইয়া গেল। কিন্তু ইট আনা হইলে সে দেখিল ইটের ব্যবস্থা তাহার জন্য নহে, ওই ছেলে দুটির জন্য। বয়স অল্প বলিয়া হউক বা নতুন ভর্তি ছাত্র বলিয়াই হউক, গুরু মহাশয় সে যাত্রা তাহাকে রেহাই দিলেন। গুরু মহাশয় একটা খুঁটি হেলান দিয়া একখানা তালপাতার চাটাইয়ের ওপর বসিয়া থাকেন। মাথার তেলে বাঁশের খুঁটির হেলান দেওয়ার অংশটা পাকিয়া গিয়াছে। বিকালবেলা প্রায়ই গ্রামের দিনু পালিত কি রাজু রায় তাহার সহিত গল্প করিতে আসেন। পড়াশোনার চেয়ে এই গল্প শোনা অপুর অনেক বেশি ভালো লাগিত। রাজু রায় মহাশয় প্রথমে কি করিয়া আশারুড়ো হাটে তামাকের দোকান খুলিয়াছিলেন সে গল্প করিতেন। অপু অবাক হইয়া শুনিত। বেশ কেমন নিজের ছোট্ট দোকানের ঝাঁপ তুলিয়া বসিয়া বসিয়া দা দিয়া তামাক কাটা, তারপর রাত্রে নদীতে যাওয়া, ছোট্ট হাঁড়িতে মাছের ঝোল ভাত রাঁধিয়া খাওয়া। হয়তো মাঝে মাঝে তাদের সেই ছেঁড়া মহাভারতখানা কি বাবার সেই দাশুরায়ের পাঁচালীখানা মাটির প্রদীপের সামনে খুলিয়া বসিয়া পড়া। বাহিরে অন্ধকার বর্ষা রাতে টিপ টিপ বৃষ্টি পড়িতেছে, কেউ কোথাও নাই। পিছনের ডোবায় ব্যাঙ ডাকিতেছে, কি সুন্দর! বড় হইলে সে তামাকের দোকান করিবে। এই গল্পগুজব এক এক দিন আবার ভাব ও কল্পনায় সর্বোচ্চ স্তরে উঠিত। গ্রামের ও পাড়ার রাজকৃষ্ণ সান্যাল মহাশয় যেদিন আসিতেন, যে কোনো গল্প হউক, যত সামান্যই হউক না কেন, সেটি সাজাইয়া বলিবার ক্ষমতা তাহার ছিল অসাধারণ। সান্যাল মহাশয় দেশ ভ্রমণ বাতিগ্রস্ত ছিলেন। কোথায় দ্বারকা, কোথায় সাবিত্রী পাহাড়, কোথায় চন্দ্রনাথ, তাহা আবার একা দেখিয়া তাহার তৃপ্তি হইত না। প্রতিবারই স্ত্রী পুত্র লইয়া যাইতেন এবং খরচপত্র করিয়া সর্বশান্ত হইয়া ফিরিতেন। দিব্য আরামে নিজের চণ্ডীমণ্ডপে বসিয়া থেলো হুকা টানিতেছেন। মনে হইতেছে সান্যাল মহাশয়ের মতন নিতান্ত ঘরোয়া সেকেলে পাড়াগাঁয়ের প্রচুর অবসরপ্রাপ্ত গৃহস্থ বেশি আর বুঝি নাই। পৈতৃক চণ্ডীমণ্ডপে শিকড় গাড়িয়া বসিয়া আছেন। হঠাৎ একদিন দেখা গেল সদর দরজায় তালাবন্ধ। বাড়িতে জনপ্রাণীর সাড়া নাই। ব্যাপার কি? সান্যাল মহাশয় সপরিবারে বিন্ধ্যাচল না চন্দ্রনাথ ভ্রমণে গিয়াছেন।
অনেক দিন আর দেখা নাই। হঠাৎ একদিন দুপুরবেলা ঠুক ঠাক শব্দে লোকে সবিস্ময়ে চাহিয়া দেখিল, দুই গরুর গাড়ি বোঝাই হইয়া সান্যাল মহাশয় সপরিবারে বিদেশ হইতে প্রত্যাগমন করিয়াছেন ও লোকজন ডাকাইয়া হাঁটু সমান উঁচু জলবিচুটি ও অর্জুনের গাছের জঙ্গল কাটিতে কাটিতে বাড়ি ঢুকিতেছেন, একটা মোটা লাঠি হাতে। তিনি লম্বা লম্বা পা ফেলিয়া পাঠশালায় আসিয়া উপস্থিত হইতেন। এই যে প্রসন্ন, কিরকম আছো? বেশ জাল পেতে বসেছ যে, কটা মাছি পড়ল? নামটা মুখস্থরত অপুর মুখ অমনি অসীম আহ্লাদে উজ্জ্বল হইয়া উঠিত। সান্যাল মহাশয় যেখানে তালপাতার চাটাই টানিয়া বসিয়াছেন, সেখানে হাতখানেক জমি উৎসাহে সে আগাইয়া বসিত। স্লেট বই মুড়িয়া একপাশে রাখিয়া দিত, যেন আজ ছুটি হইয়া গিয়াছে, আর পড়াশুনার দরকার নাই। সঙ্গে সঙ্গে তাহার ডাগর ও উৎসুক চোখ দুটি গল্পের প্রত্যেক কথা যেন দুর্ভিক্ষের ক্ষুধার আগ্রহে গিলিত। একদিন রেল ভ্রমণের গল্প উঠিত। কোথায় সাবিত্রী পাহাড় আছে, তাহাতে উঠিয়া তাহার স্ত্রী কিরকম কষ্ট হইয়াছিল, নাভিগয়ায় পিণ্ড দিতে গিয়া পাণ্ডার সঙ্গে হাতাহাতি হইবার উপক্রম, কোথাকার এক জায়গায় একটা খুব ভালো খাবার পাওয়া যায়। সান্যাল মহাশয় নাম বলিলেন, প্যারা। নামটা শুনিয়া অপুর ভারী হাসি পাইয়াছিল। বড় হইলে সে প্যারা কিনিয়া খাইবে। কোন দেশে সান্যাল মহাশয় একজন ফকিরকে দেখিয়াছিলেন, সে এক অশ্বত্থ তলায় থাকিত। এক ছিলিম গাঁজা পাইলে সে খুশি হইয়া বলিত, আচ্ছা, কোন ফল তোমরা খাইতে চাও বলো। পরে ইস্পিত ফলের নাম করিলে সে সম্মুখের কোনো একটা গাছ দেখাইয়া বলিত, যাও, ওখান হইতে লইয়া আইসো। লোকে গিয়া দেখিত হয়তো আম গাছে বেদানা ফলিয়া আছে, কিংবা পেয়ারা গাছে কলার কাঁদি ঝুলিয়া আছে। রাজুরাই বলিতেন, ওসব মন্তর তন্তরের খেলা, আর কি। সেবার আমার এক মামা দিনুপালিত কথা চাপা দিয়া বলিতেন, মন্তরের কথা যখন ওঠালে তখন একটা গল্প বলি শোনো। গল্প নয়, আমার স্বচক্ষে দেখা। বেলডাঙার বুধ গাড়োয়ানকে তোমরা দেখেছ কেউ? 100 বছর বয়সে মারা যায়। মারাও গিয়েছে আজ 25 বছরের উপর। জোয়ান বয়সেও আমরা তার সঙ্গে হাতের কবজির জোরে পেরে উঠতাম না। একবার অনেক কালের কথা, আমার তখন সবে হয়েছে 19-20 বয়স। চাকদা থেকে গঙ্গা চান করে গরুর গাড়ি করে ফিরছি। বুধ গাড়োয়ানের গাড়ি। গাড়িতে আমি, আমার খুড়িমা আর অনন্ত মুখুজ্জের ভাইপো রাম, যে আজকাল উঠে গিয়ে খুলনায় বাস করছে। কানসোনার মাঠের কাছে প্রায় বেলা গেল। তখন ওসব দিকে কিরকম ভয়ভীত ছিল তার রাজকেষ্ট ভায়া জানো নিশ্চয়। একে মাঠের রাস্তা, সঙ্গে কিছু টাকা কড়িও আছে। বড্ড ভাবনা হলো। আজকাল যেখানে নতুন গাখানা বসেছে, ওই বরাবর এসে হলো কি জানো, জন চারেক সন্ডামাক্য গোছের মিশকালো লোক এসে গাড়ির পিছন দিকের বাস দুদিক থেকে ধরলে। এদিকে দুজন, ওদিকে দুজন। দেখে তো মশাই আমাদের মুখে
রাটা নেই, কোনো রকমে গাড়ির মধ্যে বসে আছি। এদিকে তারাও গাড়ির বাস ধরে সঙ্গেই আসছে, সঙ্গেই আসছে, সঙ্গেই আসছে। বুধো গাড়োয়ান দেখি পিট পিট করে পিছন দিকে চাইছে, ইশারা করে আমাদের কথা বলতে বারণ করে দিলে। তারাও বেশ এগিয়ে যাচ্ছে। এদিকে গাড়ি একেবারে নবাবগঞ্জ থানার কাছাকাছি এসে পড়ল। বাজার দেখা যাচ্ছে। তখন সেই লোক কজন বললে, ওস্তাদজি, আমাদের ঘাট হয়েছে, আমরা বুঝতে পারিনি, ছেড়ে দাও। বুধো গাড়োয়ান বললে, সে হবে না বেটারা, আজ সব থানায় গিয়ে বাঁধিয়ে দেবো। অনেক কাকুতি মিনতির পর বুধো বললে, আচ্ছা যা, ছেড়ে দিলাম এবার, কিন্তু কখনো এরকম আর করিসনি। তারা বুধো গাড়োয়ানের পায়ের ধুলো নিয়ে চলে গেল, আমার স্বচক্ষে দেখা। মন্তরের চোটে ওই যে ওরা বাস এসে ধরেছে, অমনি ধরেই রয়েছে, আর ছাড়াবার সাধ্যি নেই। চলেছে গাড়ির সঙ্গে, একেবারে পেরে কাটা হয়ে গিয়েছে। তা বুঝলে বাপু, মন্তর তন্তরের কথা। গল্প বলিতে বলিতে বেলা যাইত। পাঠশালার চারিপাশের বন জঙ্গলে অপরাহ্নের রাঙা রৌদ্র বাঁকাভাবে আসিয়া পড়িত। কাঁঠাল গাছের জগডুমুর গাছের ডালে ঝোলা গুলঞ্চ লতার গায়ে টুনটুনি পাখি মুখ উঁচু করিয়া বসিয়া দোল খাইত। পাঠশালা ঘরে বনের লতা পাতার গন্ধের সঙ্গে তালপাতার চাটাই, ছেঁড়া খোড়া বইপত্তর, পাঠশালার মাটির মেজে ও কড়াদা কাটা তামাকের ধোয়া সব শুদ্ধ মিলিয়া এক জটিল গন্ধের সৃষ্টি করিত। সেই গ্রামের ছায়াভরা মাটির পথে একটি মুগ্ধ গ্রাম্য বালকের ছবি আছে। বই দপ্তর বগলে লইয়া সে তাহার দিদির পিছনে পিছনে সাজি মাটি দিয়া কাঁচা সেলাই করা কাপড় পরিয়া পাঠশালা হইতে ফিরিতেছে। তাহার ছোট্ট মাথাটির অমন রেশমের মতো নরম চিকন সুখস্পর্শ চুলগুলি তাহার মা যত্ন করিয়া আঁচড়াইয়া দিয়াছে। তাহার ডাগর ডাগর সুন্দর চোখ দুটিতে কেমন যেন অবাক ধরনের চাহনি, যেন তাহারা এ কোন অদ্ভুত জগতে নতুন চোখ মেলিয়া চাহিয়া দিশাহারা হইয়া উঠিয়াছে। গাছপালায় ঘেরা এইটুকু কেবল তার পরিচিত দেশ। এইখানেই মা রোজ হাতে করিয়া খাওয়ায়, চুল আঁচড়াইয়া দেয়, দিদি কাপড় পরাইয়া দেয়। এই গণ্ডিটুকু ছাড়ালেই তাহার চারিধার ঘিরিয়া অপরিচয়ের অকুল জলধি তাহার শিশুমন হই পায় না। এই যে বাগানের ওদিকে বাঁশবন, ওর পাশ কাটিয়া যে সরু পথটা ওধারে কোথায় চলিয়া গেল, তুমি বরাবর সোজা যদি ও পথটা বাহিয়া চলিয়া যাও, তবে শাঁখারি পুকুরের পাড়ের মধ্যে অজানা গুপ্তধনের দেশে পড়িবে। বড় গাছের তলায় সেখানে বৃষ্টির জলে মাটি খসিয়া পড়িয়াছে, কত মোহর ভরা হাড়ি কলসির কানা বাহির হইয়া আছে। অন্ধকার বনঝোপের নিচে কচু ওল বনকলমির চকচকে সবুজ পাতার আড়ালে চাপা, কেউ জানে না কোথায়। একদিন পাঠশালায় এমন একটি ঘটনা ঘটিয়াছিল, যাহা তাহার জীবনের একটি
নতুন অভিজ্ঞতা। সেদিন বৈকালে পাঠশালায় অন্য কেহ উপস্থিত না থাকায় কোনো গল্পগুজব হইল না, পড়াশোনা হইতেছিল। সে গিয়া বসিয়া পড়িতেছিল শিশুবোধক। এমন সময় গুরু মহাশয় বলিলেন, দেখি সেলেট নাও, শ্রুতিলিখন লেখো। মুখে মুখে বলিয়া গেলেও অপু বুঝিয়াছিল গুরু মহাশয় নিজের বলিতেছেন না, মুখস্থ বলিতেছেন। সে যেমন দাশুরায়ের পাঁচালী হইতে ছড়া মুখস্থ বলে, তেমনি। শুনিতে শুনিতে তাহার মনে হইল অনেকগুলা অমন সুন্দর কথা একসঙ্গে পরপর সে কখনো শোনে নাই। সকল কথার অর্থ সে বুঝিতেছিল না, কিন্তু অজানা শব্দ ও ললিত পদের ধ্বনি, ঝঙ্কার জড়ানো এই অপরিচিত শব্দসঙ্গীত অনভ্যস্ত শিশুকর্ণে অপূর্ব ঠেকিল, এবং সব কথার অর্থ না বোঝার দরুনই কুহেলি ঘেরা অস্পষ্ট শব্দ সমষ্টির পিছন হইতে একটা অপূর্ব দেশের ছবি বারবার উকি মারিতে লাগিল। বড় হইয়া স্কুলে পড়িবার সময় সে বাহির করিয়াছিল ছেলেবেলাকার এই মুখস্থ শ্রুতিলিখন কোথায় আছে। এই সেই জনস্থন মধ্যবর্তী প্রস্রবণগিরি। ইহার শিখর দেশ আকাশপথে সতত সমীর সঞ্চরমান জলধর পটল সংযোগে নিরন্তর নিবিড় নীলিমায় অলঙ্কৃত। অধিত্যকা প্রদেশ ঘন সন্নিবিষ্ট বন পাদপসমূহে সমাচ্ছন্ন থাকাতে স্নিগ্ধ, শীতল ও রমণীয় পাদদেশে প্রসন্ন সলিলা গোদাবরী তরঙ্গ বিস্তার করিয়া ইত্যাদি। সে ঠিক বলিতে পারে না, বুঝাইতে পারে না, কিন্তু সে জানে, তাহার মনে হয়, অনেক সময়েই মনে হয়। সেই যে বছর 2 আগে কুঠির মাঠে সরস্বতী পূজার দিন নীলকণ্ঠ পাখি দেখিতে গিয়াছিল, সেদিন মাঠের ধার বাহিয়া একটা পথকে দূরে কোথায় যাইতে দেখিয়াছিল সে। পথটার দুধারে যে কত কি অচেনা পাখি, অচেনা গাছপালা, অচেনা বনঝোপ। অনেকক্ষণ সেদিন সে পথটার দিকে এক দৃষ্টে চাহিয়াছিল। মাঠের ওদিকে পথটা কোথায় যে চলিয়া গিয়াছে তাহা ভাবিয়া সে কুল পায় নাই। তাহার বাবা বলিয়াছিল, ও সোনাডাঙ্গা মাঠের রাস্তা, মাধবপুর 10 ঘরা হয়ে সেই ধলচিতের খেয়াঘাটে গিয়ে মিশেছে। ধলচিতের খেয়াঘাটে নয়, সে জানিত ও পথটা আরও অনেক দূরে গিয়াছে, রামায়ণ মহাভারতের দেশে। সেই অশ্বত্থ গাছের সকলের চেয়ে উঁচু ডালটার দিকে চাহিয়া থাকিলে তাহার কথা মনে উঠে, সেই বহুদূরের দেশটা। শ্রুতিলিখন শুনিতে শুনিতে সেই 2 বছর আগে দেখা পথটার কথাই তাহার মনে হইয়া গেল। ওই পথের ওধারে অনেক দূরে কোথায় সেই জনস্থান মধ্যবর্তী প্রস্রবণগিরি। বনঝোপের স্নিগ্ধ গন্ধে না জানার ছায়া নামিয়া আসা ঝিকিমিকি সন্ধ্যায় সেই স্বপ্নলোকের ছবি তাহাকে অবাক করিয়া দিল। কত দূরে সেই প্রস্রবণগিরির উন্নত শিখর। আকাশপথে সতত সঞ্চরমান মেঘমালায় যাহার প্রশান্ত নীল সৌন্দর্য সর্বদা আবৃত থাকে। সে বড় হইলে যাইয়া দেখিবে।
পর্ব ৭ আতুরী ডাইনি। কয়েক মাস কাটিয়া গিয়াছে, ভাদ্র মাস। অপু বৈকালবেলা বেড়াইতে যাইবার সংকল্প করিতেছে। এমন সময় তাহার মা পিছনে ডাকিয়া বলিল, কোথায় বেরুচ্ছিস রে অপু? চাল ভাজা আর ছোলা ভাজা ভাজছি, বেরুস না যেন, এক্ষুনি খাবি। অপু শুনিয়াও শুনিল না, যদিও সে চাল ছোলা ভাজা খাইতে ভালোবাসে বলিয়াই মা তাহার জন্য ভাজিতে বসিয়াছে। ইহা সে জানে, তবুও সে কি করিতে পারে? এতক্ষণ কি খেলাটাই না চলিতেছে নীলুদের বাড়িতে? সে যখন বাহির দরজায় পা দিয়াছে, মার ডাক আবার কানে গেল। বেরুলি বুঝি? ও অপু, বারে দেখো মজা ছেলের, গরম গরম খাবি। আমি ঘাট থেকে তাড়াতাড়ি এসে ভাজতে লাগলাম। ও অপু! অপু এক ছুট দিয়া নীলুদের বাড়ি গিয়া পৌঁছিল। অনেক ছেলে জুটিয়াছিল। অপু আসিবার আগেই খেলা সাঙ্গ হইয়া গিয়াছে। নীলু বলিল, চল অপু, দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে যাবি? অপু রাজি হইলে দুজনে দক্ষিণ মাঠে গেল। ধান ক্ষেতের ওপারেই নবাবগঞ্জের বাঁধা সড়কটি পূর্ব পশ্চিমে লম্বা হইয়া যেন মাঠের মাঝখানে চিরিয়া চলিয়া গিয়াছে। গ্রাম হইতে 1 মাইলের উপর হইবে। অপু এতদূর কখনো বেড়াইতে আসে নাই। তাহার মনে হইল যেন সমস্ত পরিচিত জিনিসের গণ্ডি ছাড়াইয়া কোথায় কত দূরে নীলুদা তাহাকে টানিয়া আনিল। একটুখানি পরেই সে বলিল, বাড়ি চলো নীলুদা, আমার মা বকবে, সন্ধে হয়ে যাবে, আমি একা গাবতলার পথ দিয়ে যেতে পারবো না, তুমি বাড়ি চলো। ফিরিতে গিয়া নীলু পথ হারাইয়া ফেলিল। ঘুরিয়া ফিরিয়া কাহাদের একটা বড় আমবাগানের ধার দিয়া গিয়া একটা পথ মিলিল। সন্ধ্যা হইবার তখনও কিছু বিলম্ব আছে। আকাশে আবার মেঘ ঘনাইয়া আসিতেছে। এমন সময় চলিতে চলিতে নীলু হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া অপুর কনুইয়ে টান দিয়া সম্মুখের দিকে চাহিয়া ভয়ের সুরে বলিল, ও ভাই অপু! অপু সঙ্গীর ভয়ের কারণ বুঝিতে না পারিয়া বলিল, কি রে নীলুদা? পরে সে চাহিয়া দেখিল যে সুড়িপথটা দিয়া তাহারা চলিতেছে তাহা কাহাদের উঠানে গিয়া শেষ হইয়াছে। উঠানে একখানা ছোট্ট চালাঘর ও একপাশে একটা বিলাতি আমড়ার গাছ। তাহারা কোনো কথা জিজ্ঞাসা করিবার পূর্বেই নীলু ভয়ের সুরে বলিয়া উঠিল, আতুরী ডাইনির বাড়ি। অপুর মুখ শুকাইয়া গেল। আতুরী ডাইনির বাড়ি? সন্ধ্যাবেলা কোথায় আসিয়া তাহারা পড়িয়াছে? কে না জানে যে ওই উঠানের গাছ হইতে চুরি করিয়া বিলাতি আমড়া পারিবার অপরাধে ডাইনিটা জেলে পাড়ার কোন এক ছেলের প্রাণ কাড়িয়া লইয়া কচু পাতায় বাঁধিয়া জলে ডুবাইয়া রাখিয়াছিল। পরে মাছে তাহা খাইয়া ফেলিবার সঙ্গে সঙ্গে বেচারির আমড়া খাইবার স্বাদ এ জন্মের মতো মিটিয়া যায়। কে না জানে সে ইচ্ছা করিলে চোখের চাহনিতে ছোট ছেলেদের রক্ত চুষিয়া খাইয়া তাহাকে ছাড়িয়া দিতে পারে। যাহার রক্ত খাওয়া হইল সে কিছু জানিতে পারিবে না, কিন্তু বাড়ি গিয়া খাইয়া দাইয়া সেই বিছানায় শুইবে, আর পরদিন উঠিবে না।
কতদিন শীতের রাত্রে লেপের তলায় শুইয়া দিদির মুখে আতুরি ডাইনির গল্প শুনিতে শুনিতে সে বলিয়াছে, রাত্রিরে তুই ওসব গল্প বলিস নে দিদি, আমার ভয় করে। তুই সেই কুচবরণ রাজকন্যের গল্পটা বল দিকি। ঝাপসা দৃষ্টিতে সে সম্মুখে চাহিয়া দেখিতে গেল বাড়িতে কেহ আছে কিনা, এবং চাহিবার সঙ্গে সঙ্গেই তাহার সমস্ত শরীর যেন জমিয়া হিম হইয়া গেল। বেড়ার বাঁশের আগরের কাছে অন্য কেহ নয়, একেবারে স্বয়ং আতুরি ডাইনি তাহাদের। এমনকি যেন শুধু তাহারই দিকে চাহিয়া দাঁড়াইয়া আছে। যাহার জন্য এত ভয়, তাহাকে একেবারে সম্মুখেই এভাবে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া অপুর সামনে পিছনে কোনো দিকেই পা উঠিতে চাহিল না। আতুরি বুড়ি ভুরু কুচকাইয়া তোবড়ানো গালটা যেন আরও ঝুলাইয়া ভালো করিয়া লক্ষ্য করিবার ভঙ্গিতে মুখটা সামনের দিকে একটু বাড়াইয়া দিয়া পায়ে পায়ে তাহাদের দিকে আগাইয়া আসিতে লাগিল। অপু দেখিল সে ধরা পড়িয়াছে, কোনো দিকেই আর পালাইবার পথ নাই। যে কারণেই হোক, ডাইনির রাগটা যেন তাহার উপরই বেশি। এখনই তাহার প্রাণটি সংগ্রহ করিয়া বোধহয় কচুর পাতায় পুড়িবে। মুখের খাবার ফেলিয়া মায়ের ডাকের উপর ডাক উপেক্ষা করিয়া সে আজ মায়ের মনে যে কষ্ট দিয়া বাড়ি হইতে বাহির হইয়া আসিয়াছে, তাহার ফল এইবার ফলিতে চলিল। সে অসহায়ভাবে চারিদিকে চাহিয়া বলিল, আমি কিছু জানি নে ও বুড়ি পিসি, আমি আর কিছু করব না, আমাকে ছেড়ে দাও, আমি এদিকে আর কখনো আসব না, আর ছেড়ে দাও ও বুড়ি পিসি। নীলু তো ভয়ে প্রায় কাঁদিয়া ফেলিল, কিন্তু অপুর ভয় এত হইয়াছিল যে চোখে তাহার জল ছিল না। বুড়ি বলিল, ভয় কি মোরে ও বাবারা, মোরে ভয় কি? পরে খুব ঠাট্টা করা হইতেছে ভাবিয়া হাসিয়া বলিল, মুই কি ধরে নেব খোকারা, এসো মোর বাড়িতে এসো, আমচুর দেবানি, এসো। আমচুর? ডাইনি বুড়ি ফাঁকি দিয়া ভুলাইয়া বাড়িতে পুড়িতে চাহিতেছে, গেলেই আর কি। ডাইনিরা রাক্ষসীরা যে এরকম ভুলাইয়া ফাঁদে ফেলে, এরকম কত গল্প তো মার মুখে শুনিয়াছে। এখন সে করে কি উপায়? বুড়ি তাহার দিকে আরও খানিক আগাইয়া আসিতে আসিতে বলিল, ভয় কি মোরে ও বাবা, মুই কিছু বলবো না, ভয় কি মোরে? আর কি, সব শেষ। মায়ের কথা না শুনিবার ফল ফলিতে আর দেরি নাই। হাত বাড়াইয়া তাহার প্রাণটা সংগ্রহ করিয়া এখনই কচুর পাতায় পুড়িল বলিয়া সে আড়ষ্ট কণ্ঠে দিশাহারা ভাবে বলিয়া উঠিল, ও বুড়ি পিসি, আমার মা কাঁদবে, আমায় আজ আর কিছু বলো না, আমি তোমার কাছে কোনো দিন আমরা পারতে আসিনি, আমার মা কাঁদবে। আতঙ্কে সে নীলবর্ণ হইয়া উঠিয়াছে। বাড়ি ঘর দোর গাছপালা নীলু, চারিধারে যেন ধোয়া ধোয়া, কেহ কোনো দিকে নাই, কেবল একমাত্র সে আর আতুরি ডাইনির ক্রূর দৃষ্টি মাখানো একজোড়া চোখ, আর বহুদূরে কোথায় যেন মা আর তাহার চাল ভাজা খাওয়ার ডাক। পরক্ষণেই কিন্তু অত্যাধিক ভয়ে তাহার একরূপ মরিয়া সাহস জোগাইল। একটা অস্পষ্ট আর্তরব করিয়া প্রাণভয়ে
দিশাহারা অবস্থায় সে সম্মুখের ভাট শেওড়া রাংচিতার জঙ্গল ভাঙিয়া ডিঙাইয়া সন্ধ্যার আসন্ন অন্ধকারে যেদিকে দুই চোখ যায় ছুটিল। নীলুও ছুটিল তাহার পিছনে পিছনে। ইহাদের এত ভয়ের কারণ কি বুঝিতে না পারিয়া বুড়ি ভাবিল, মুই মারতিও যাইনি ধরতিও যাইনি, কাঁচা ছেলে কি জানি মোরে দেখে কেন ভয় পালে সন্ধেবেলা। খোকাডা কাদের? গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বগুলি শোনার অনুরোধ রইল। আশা রাখছি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম অন্যান্য গল্প শুনতে কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই হলো আমার অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের একটি গল্প কথায়।